This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আচ্ছা, একটা কথা বলুন তো, কখনো ভেবে দেখেছেন যে যেটা যখন হওয়ার সেটা যদি তখন না হয়, মানে টাইমের জিনিসটা যদি টাইমে না হয়, তাহলে কি হবে বলুন তো? হবে তো অনেক গণ্ডগোল। যেমন ধরুন এখন প্রবল গরমের সময়, এই সময় গরমের বদলে হয়তো হাড় কাঁপানো ঠান্ডা পড়ে গেল, কিংবা ধরুন বড়দিনে হাড় গলানো গরম পড়লো, অথবা ধরুন দুর্গাপুজোর সময় আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো। এই সব কিছু যদি ঘটে না, মানে এরকম উল্টোপাল্টা সব জিনিস, নিয়ম না মানা জিনিস, তাহলে কিন্তু আমাদের রুটিনটা বিলকুল ঘেঁটে যাবে। এবং সবথেকে বড় কথা কি জানেন, অভ্যেসটা এলোমেলো হয়ে যাবে। এটাই হয়েছে। হ্যাঁ, কেমন সেটা বোঝাচ্ছি আপনাদের, আপনারাও বুঝছেন। এই আজকের দিনটাই দেখুন, তাহলেই আরও পরিষ্কার করে বুঝতে পারবেন। আমাদের খবর দেখার অভ্যেসটা আজ কীরকম গুলিয়ে গেছে দেখেছেন? খেয়াল করেছেন? খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন। দেখুন, অসময়ে বৃষ্টি হলে যেরকম অস্বস্তি হয় না, তেমনই কাল গভীর রাতে যখন খবরটা পেলাম, তখন থেকেই কেমনটা অস্বস্তি হতে শুরু করলো জানেন তো। সামনে ভোট নেই, কিছু নেই, অথচ কেন্দ্রীয় এজেন্সি তদন্ত শুরু করলো, নড়াচড়া শুরু করলো। এটা কি হচ্ছে বলুন তো? এটাই ভাবছিলাম। রেশন দুর্নীতির ইঁদুরের খোঁজে চারটে লোকেশনে আজ একসঙ্গে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। চারটে, মানে বড়সড় নড়াচড়া। অথচ পরিস্থিতি, পরিবেশ সেরকম তো নয়। তাহলে কেন, কিসের জন্য সমস্ত ঘটছে বলুন তো? মানে ধরুন, সবাই নিশ্চয়ই ভাবছেন, এই যেমন আজ যে এই রকম চারটে দল যেভাবে বেরিয়ে গেল, এই খবরটা আমরা যখন পেলাম, তখন তড়ি ঘড়ি রিপোর্টার দৌড় করানো, আমরা তো ভাবতেও পারিনি এই রকম সময় হঠাৎ ঘুমটুম ভেঙে যাবে কেন্দ্রীয় এজেন্সি। জানেন তো আজ কি না করেছে তারা। একটা দল ওই বসিরহাটে বারিক বিশ্বাসের বাড়িতে হানা দিয়েছে, দ্বিতীয় দলটা হানা দিয়েছে দেগঙ্গায় বাকিবুর রহমানের ভাই তার বাড়িতে, এবার তৃতীয় দলটা নিউ টাউনে বারিক বিশ্বাসের ফ্ল্যাটে হানা দিয়েছে, আর চতুর্থ দলটা ওই ভাঙড়ে কাইজার আহমেদের ভাই জাহাঙ্গীর আলমের রাইস মিলে তল্লাশি চালিয়েছে। এবার যাদের বাড়ি, ব্যবসার জায়গা, এই সমস্ত জায়গায় এজেন্সি হানা দিল, আমরা যেরকম চমকেছি তারাও তো চমকে যাবেই, তাই না? কিন্তু মনে হচ্ছে কি জানেন, চমক দিতেই তো এই হানা, কিন্তু তার থেকেও বেশি যাই বলুন, আমাদের চমকটা এমন লেগেছে কিছুতেই ধাতস্থ হতে পারছি না আমরা। আবার খালি থেকে ওই কথাটাই মনে পড়ছে। এইরকম একটা শান্তশিষ্ট সময় যখন ভোট নেই, তখনও কি এজেন্সি হানা দিতে পারে? এতদিন তো এই অভিযোগটাই শুনতাম, ওই ভোট থাকলে তবে নাকি এজেন্সির নড়াচড়া বাড়ে, এজেন্সির হানা পড়ে, ওই জল পড়ে পাতা নড়ের মতো ব্যাপারটা। কিন্তু শুনে যে জিনিসটা আমাদের বিশ্বাস হয়ে গেছিল, আমরা একদম অকাট্য একটা কারণ বলে ধরে নিয়েছিলাম এজেন্সি আনার, সেটা তো ঠিক মিলছে না। তাহলে কি অকাল বোধনের মতো অকাল হানাও হতে পারে? পারে তো বটেই, দেখছি তো তাই। এবং সত্যি কথা বলতে কি, পারে যে তার ইঙ্গিতটা তো এক নেতাই দিয়েছিলেন। এক্ষেত্রে অবশ্য ওই আগাম আভাস দেওয়ার ব্যাপারটা এটা মিলে গেছে, কারণ আভাস দেওয়ার ব্যাপারটায় তো নেতাদেরই একচেটিয়া অধিকার, তাই না? ওরাই তো সবসময় বলেন অমুক হতে পারে, অমুক তারিখে এরকম হতে পারে, অমুক তারিখে বোম ফাটতে পারে। এই ক্ষেত্রেও তারাই বলেছেন, তাই ভাবছেন সেটা তো তাহলে তারা বলেছেন যখন, কে বলেছেন এই প্রশ্নটা আবার করবো না তো, ঠিক করেই না হয় ফেলি। কে বলেছেন, কে ইঙ্গিতটা দিয়েছিলেন বলুন তো? ভাবছেন তো এইসব প্রশ্ন করে আপনাদের ঠকানো যাবে না, আপনারা ঠিক বুঝে ফেলেছেন ব্যাপারটা, না বললেও ঠিক বোঝা জলের মতো ব্যাপারটা। পারেননি, বিজেপির কেউ এই ইঙ্গিতটা দেননি, তাহলে তো ওই 2-2 4 হয়ে যেত। ইনফ্যাক্ট আভাসটা কে দিয়েছিলেন শুনলে আপনারাও চমকে যাবেন। গত শনিবার এই আভাসটা এসেছিল,
শনিবারই শোনা গেছিল যে এজেন্সি হানা দিতে পারে, আর সেই পূর্বাভাস কে দিয়েছিলেন জানেন? আর কেউ নয়, সিপিআইএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। কিন্তু এটাও তো ভাবতে শুরু করেছেন যে মোহাম্মদ সেলিমের মুখ থেকে কথা খসলো আর এজেন্সি তাই তামিল করতে ঝাঁপিয়ে পড়লো। এটা কখনো হয়? এটা কখনো ভাবতে পারেন আপনারা? আচ্ছা, সেলিমও কি আশা করেছিলেন যে তার পূর্বাভাসটা এত তাড়াতাড়ি মিলে যাবে? যাই বলুন, একটা জিনিস ভাবছি জানেন তো, সব হিসেব টিসেব তো ওই বললাম ঘেঁটে গেছে। এবং এই যে লোকজন বলে খালি বাংলায় বামেরা শূন্য, বামেরা শূন্য, কে বলে বলুন তো? শূন্যের জোর কত সেটা এবার টের পাচ্ছেন তো। তিনি যখনই সাক্ষাৎ করতে চান, ব্যক্তিগতভাবে একান্ত সাক্ষাৎকার চান, তার সময় না পেলেই তার গোসা হয়। আর সেই সময় পেয়ে গেলে টাকা পাক না পাক রাজ্য চলে যাক, তার কিছু আসে যায় না। কারণ তাকে স্বস্তি পেতে হবে পিসি ভাইপোকে। জুলাই মাস পর্যন্ত বলা হয়েছিল, জুলাইয়ের পরে এই সমস্ত যেসব মামলা মোকদ্দমা আছে, আর ইডিসিবিআই এখন বর্ষা ঘুমে গেছে, তারপরে বর্ষা ঘুমে পড়ে যাতে না জেগে ওঠে শরতের মেঘ দেখা দিলেই, সেই জন্য তিনি গিয়েছিলেন এটাকে যদি মেকআপ করতে পারেন, ম্যানেজ করতে পারেন পরিষ্কার। বুদ্ধদেব ভট্টাচার্য একবার অ্যাস্ট্রোনমি আর অ্যাস্ট্রোলজির মধ্যে গুলিয়ে ফেলেছিলেন জানেন তো। মানে জ্যোতির্বিজ্ঞান আর জ্যোতিষ চর্চার মধ্যে গুলিয়ে ফেলেছিলেন। সব কিছুর মধ্যেই জ্যোতি রয়েছে তো, তাই মুখ ফসকে গেছিল আর কি। এবার মুখ থাকলে তো ফসকাতেই পারে, আপনারও ফসকায়, আমারও ফসকায়। কিন্তু মুশকিল হচ্ছে আমি আর আপনি তো আর নেতা নই, তো এই ব্যাপারটা নিয়ে এরকম তোলপাড় হয় না। কিন্তু সেক্ষেত্রে এমন তোলপাড় হয়েছিল যে বুদ্ধবাবুকেই সেদিন বিকেলে পরিষ্কার করে দিতে হয়েছিল যে তার মুখ ফসকে কথাটা বেরিয়ে গেছে, তিনি এটা বলেননি। আর সেদিনই কি বোঝা গেছিল জানেন? জ্যোতির্বিজ্ঞান মেনে চলে এত বছর ক্ষমতায় থেকেছে বামেরা, জ্যোতিষ চর্চার ছোঁয়াচটা কিন্তু তারা এড়িয়ে চলতে চায়। কিন্তু মোহাম্মদ সেলিমের ভাবনা চিন্তা সেটা কি অন্যরকম। আর যদি মোহাম্মদ সেলিম দাবি করেন যে তিনি আন্দাজে ঢিল ছোড়েননি, তার কাছে নির্দিষ্ট তথ্য আছে, প্রমাণ আছে, তাহলেও তো সেটা এখানে অবিশ্বাস করার কোনো রাস্তা নেই। লেগে তো গেছে, মানতে তো হবে। এবার মোহাম্মদ সেলিম কি বলেছিলেন আর একবার খেয়াল করুন। জুলাই মাস পর্যন্ত নাকি তৃণমূলের সঙ্গে বিজেপির একটা অনাক্রমণ চুক্তি রয়েছে। এই পর্যন্ত এজেন্সি বর্ষা ঘুমে থাকবে। তার মানে এইটাই একটা আদর্শ সময় ছিল ঘুমিয়ে থাকা, এটা তার অঙ্কে ছিল। এই নীতি আয়োগের মিটিং না, প্রধানমন্ত্রীর সাথে একান্তে দেখা করতেই নাকি মমতা বন্দ্যোপাধ্যায় যে দিল্লি গেছিলেন, আর সেই দিল্লি যাওয়ার উদ্দেশ্য সেটাও কিন্তু এই গোটা বিষয়টার সাথে জড়িত, সেটাও পরিষ্কার করে দিয়েছেন মোহাম্মদ সেলিম। আসল উদ্দেশ্য ছিল নাকি এই অনাক্রমণ চুক্তির নবীকরণ। ওই প্রত্যেক বছর আমরা রিনিউ করি না, এএমসি টেএমসি যেগুলো থাকে আর কি, সেরকম এও সেরকম ইন্স্যুরেন্স নবীকরণ করা হয়, রিনিউ করা হয়, এটাও সেরকম। আসলে নাকি এই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর সাথে দেখা করতে চেয়েছিলেন। এটা আমরা বলছি না, কিন্তু মোহাম্মদ সেলিম বলছেন। এবং তিনি এমন একজন নেতা যিনি আবার তৃণমূল বিজেপি দুজনেরই বিরোধী। তিনি মূল থিওরির জনক। আরে সেই থিওরি ভোটের বাজারে যেটা কাজ করুক চাই না করুক, মোহাম্মদ সেলিম এমন অভিযোগ না করলে আর কে করবেন বলুন তো? এটাও তো আপনারা বুঝতে পারছেন। কিন্তু তিনি যেভাবে জুলাইয়ের টাইম লাইনটা মিলিয়ে দিলেন, তাদের তো দ্বন্দ্ব লাগছে মশাই, তাই না? আর জুলাই মাসের 30 তারিখ এজেন্সি জেগে উঠলো একদম জুলাইতেই, আর দুদিন পেরিয়ে গেলেই তো অন্যরকম হয়ে যেত, টাইমটা মিলতো না। মিলিয়ে তো দিলেন, জুলাই মাসেই এজেন্সি জাগলো। এবার হ্যাঁ, একটা জায়গায় একটুখানি গণ্ডগোল আছে। মোহাম্মদ সেলিম শরতের মেঘে এজেন্সির ঘুম ভাঙার কথা বলেছিলেন, ওটা একটু আগু পিছু হয়ে গেছে আর কি। তবে যাই হোক, মেঘ তো আছে, আর মেঘ তো মেঘই, সে শরতেরই হোক বা বর্ষা। আশ্বস্ত থাকুন, যা চলছে উল্লসিত আমরা। ভোট লুট যারা করেছে, যারা উত্তর 24 পরগনা থেকে ভাঙড় পর্যন্ত তৃণমূলের যারা ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, সেই সমস্ত চালচোর, ডালচোর, চিনিচোর, গমচোর
সেই চোরেদের বাড়িতে ব্যাপক রেড চলছে। আমরা চাই এদেরকে ভালো করে ধরে রোহিঙ্গাদের মতো খাঁচায় পড়া হোক। আমি শুধু বলবো জয় জয় শ্রীরাম। আমার কি মনে হয় জানেন, এই কথাগুলো যখন বলছিলেন ঠলছিলেন বা তার আগে পিছে শুভেন্দু অধিকারী নিশ্চয়ই গুনগুন করে একটা গান গাইছিলেন, এই হৃদয়ে আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে, নিশ্চিতভাবে গাইছিলেন। এই প্রথম বর্ষার মেঘ দেখে ময়ূর যেরকম আনন্দে পেখম মেলে দেয়, শুভেন্দু অধিকারীকে দেখেও কিন্তু মনে হচ্ছে জানেন তো, পেখম থাকলে এরকম এজেন্সির নড়াচড়া, মেঘ দেখে এজেন্সির নড়াচড়া, সেটা দেখে তিনিও আনন্দে পেখম মেলে ধরতেন। নিজেই বললেন, তিনি উচ্ছ্বসিত। শুনলেন তো আপনারা, এটা আমি বলছি না, উনি বলছে। দেখুন, আগে গ্রামীণ ঝগড়া হলে কি অভিশাপ দেওয়া হতো মনে আছে? তোর বাড়িতে মামলা ঢুকুক। এখন রাজনৈতিক হানাহানিতে অভিশাপ দেওয়া হয় কি জানেন? তোর বাড়িতে এজেন্সি ঢুকুক। শত্রুর সম্পত্তিতে এজেন্সি হানা দিলে কার না উল্লাস হয় বলুন? আমরা পারিনি তো কী হয়েছে, এজেন্সি তো রয়েছে, এজেন্সি তো পেরেছে, আমরা যাব না, এজেন্সি যাবে। এবার এজেন্সি কোথায় হানা দিচ্ছে? শুভেন্দু অধিকারী কীরকম গড় গড় পরিষ্কার সব কিছু ব্যাখ্যা করে দিলেন। বসিরহাটের সংগ্রামপুরে বারিক বিশ্বাসের প্রাসাদ, নিউ টাউনে তারই ফ্ল্যাট। এবার পুরো জায়গাটা মানে বারিক বিশ্বাসের ওপর একদম পিন পয়েন্ট করা। এবার এই জায়গাটায় দাঁড়িয়ে আপনাকে একটু অন্য মোড়ে তাকাতে হবে। বারিক বিশ্বাসের রাজনৈতিক পরিচয় কি? উত্তর 24 পরগনার জেলা পরিষদের প্রাক্তন সদস্য গোলাম বিশ্বাসের ভাই। দেগঙ্গার ওই যেখানে হানা হয়েছে বেড়াচাপায়, আনিসুর রহমান ওরফে বিদেশ, তার রাইস মিল আর বাড়িতেও অভিযান হয়েছে। তার পরিচয় কি জানেন? তিনি দেগঙ্গার তৃণমূল ব্লক সভাপতি। গ্যারেজে তার কত বিলাসবহুল গাড়ি আছে না, জাস্ট ভাবতে পারবেন না। এবার ইডির অদ্ভুত সন্দেহ, এই সমস্ত গাড়ি টাড়ি নাকি ওই দুর্নীতির টাকা, সে দুর্নীতি আবার যে সে দুর্নীতি না, রেশন দুর্নীতি, ওই রেশন দুর্নীতির টাকাতেই নাকি এই সমস্ত গাড়িগুলো কিনেছে বলে ইডি সন্দেহ করছে। দেখুন, আর কিছু হোক চাই না হোক, ইডির সন্দেহ ঠিক হোক চাই না হোক, এই এত বিপুল সম্পত্তি কিন্তু প্রমাণ করে দিচ্ছে এই আনিসুর রহমানের মতো ব্লক সভাপতিরা আক্ষরিক অর্থেই সম্পদ। এই তদন্তের নামে দীর্ঘমেয়াদী একটা প্রহসন চলছে। আমরা দেখছি এই তদন্তের নামে বেছে বেছে তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত নেতা বা কর্মীদেরকে উদ্দেশ্য প্রণোদিতভাবে মেলাইন করার প্রচেষ্টা চলছে। আমরা চাই তদন্ত নিরপেক্ষভাবে হোক, দোষীরা চিহ্নিত হোক, নিশ্চিত করে শাস্তি পাক, কিন্তু তদন্তের নিরপেক্ষতা বজায় থাক। সারা দেশ জুড়ে আজকে ইডি এবং সিবিআই নিজেদেরকে বিজেপির বিশ্বস্ত শাখা সংগঠন হিসেবে প্রমাণিত করে ফেলেছে। তাই এই সমস্ত তদন্তকারী সংস্থার ওপর দেশের মানুষের আর কোনো ভরসা নেই। আপনারা যখন ফর্ম ফিল আপ করেন না, তখন ধরুন লেখা থাকে প্রথমে যে পার্মানেন্ট অ্যাড্রেস, আপনি লিখলেন আপনার বাড়ি কোথায়, তারপরে লেখা থাকে প্রেজেন্ট অ্যাড্রেস। এই জায়গাটায় অনেকে ওই একই যদি হয় তাহলে ওই দুটো পোস্ট অফিস মানে ডু লিখে দেন, একই রকম ওইখানেই আর কি। কোথাও গিয়ে মনে হচ্ছে তৃণমূলের নেতাদের এরকম বারবার এই ইডি টিডির হানা নিয়ে এরকম আলাদা করে আর রিয়াকশান দেওয়ার দরকার নেই, একবার দিয়ে রেখে দেবেন, বললেই বলবেন ওই আগেরটার মতো। একদম বক্তব্যের কোনো বদল হয় না, হানা যেখানেই হোক। হ্যাঁ, শুধু তার মধ্যে যদি মানে একটাই কন্ডিশন, তৃণমূলের নামটা থাকতে হবে, তাহলেই রিয়াকশান একদম সেম। সাথে কি বলে, অ্যাকশানের একদম সমান এবং বিপরীত রিয়াকশান হয়। নিউটন যে রাজনীতিতেও কীভাবে খাটেন প্রতি পদে টের পাচ্ছি জানেন তো। যাক, সব রাজনীতির ব্যাপার অমৃত সমান। এবার আপনাদের ইডির পরের লোকেশনে নিয়ে যাই, কিন্তু সেটা মানে জায়গাটা খুব ইন্টারেস্টিং, ভাঙড়। এই সেখানে যাওয়ার আগে একটু অন্যভাবে একটু ভেবে নিলে হয় না? ভাবতে বলছি আপনাদের। দেখুন, মোহাম্মদ সেলিম, শুভেন্দু অধিকারী, শান্তনু সেন, এই লাস্ট কিছুক্ষণের মধ্যে তিনজন রাজনৈতিক নেতার বক্তব্য শুনলেন। তিনজনেই কিন্তু একই রকম কথা বললেন।
দল আলাদা, মত আলাদা, কথার মূল সুর এক। কেন বলছি? মোহাম্মদ সেলিম শনিবার কি কথা বলেছিলেন এজেন্সি হানা ঠেকাতে দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী কি বললেন যারা ভোট লুট করেছিল তাদের ডেরায় এজেন্সি হানা হয়েছে। আর শান্তনু সেন অভিযোগ করলেন বেছে বেছে তৃণমূল নেতাদেরই টার্গেট করছে এজেন্সি। প্রত্যেকেই কিন্তু নিজেদের পার্টি লাইন হিসেবেই বলেছেন, কিন্তু প্রত্যেকের বক্তব্যেরই নির্যাসটা এক, এজেন্সির সঙ্গে রাজনীতির যোগ হয়েছে। এটাই তো সবাই ভিন্ন ভিন্ন ভাষায় বললেন, এটাই তো বললেন। এবার তৃণমূল কংগ্রেস একে এজেন্সির অপব্যবহার বলবে, বিজেপি নেতারা যুক্তি দেবেন যে তৃণমূলের নেতারা তারা সবাই দুর্নীতিপরায়ণ, সেই জন্যই তাদের ওখানেই একমাত্র এজেন্সি হানা দেয়, বাছাবাছির কোনো ব্যাপার নেই, যেখানেই যাবে সেখানেই দুর্নীতি পাবে। আর কোথাও গিয়ে এটা বামেরা বলবে যে এটা ওদের নিজেদের মধ্যে ব্যাপার, কখনো যায় কখনো যায় না, পুরোটাই এদের নিজেদের সমঝোতার মধ্যে। এবার মোটের ওপর দেখুন গোটা ব্যাপারটা কী দাঁড়ায়, যে দুর্নীতি, রাজনীতি আর এজেন্সির একটা ত্রিকোণ প্রেম রয়েছে। কিছুতেই আপনি এই বিষয়টাকে কিন্তু অস্বীকার করতে পারবেন না। যেরকম ধরুন এই ভাঙড়ে তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাই জাহাঙ্গীর আলমের রাইস মিলে তল্লাশি চালিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। এবার জাহাঙ্গীরের আবার কী দাবি, 2021-এ এই মিল তারা বাকিবুর রহমানের কাজিন আলিফ নূর আর আনিসুরকে দিয়ে দিয়েছেন। কাকে দিয়েছেন? বাকিবুর রহমানের কাজিনকে। তার মানে কি, রেশন দুর্নীতিতে অভিযুক্ত বাকিবুরের সাথে কাইজার আহমেদের বা তার লোকজনের লেনদেন ছিল। কাইজারের ভাই তো বলে দিলেন রাইস মিলের লেনদেন হয়েছে। এবং 2, ভাঙড়ে আরাবুল ইসলামের দিন একদম ফুরিয়ে গেছে, জানেন তো। আগে দেখুন, যখনই ভাঙড়ে কোনো কিছু ঘটতো কেউ অভিযুক্ত হতেন, অভিযুক্তর সঙ্গে কার ছবি প্রকাশ হতো? আরাবুলের। আর এখন সন্দেহভাজনের সাথে কার ছবি সামনে আসছে? শওকত মোল্লার। আগে আরাবুল ইসলাম এই সমস্ত ক্ষেত্রে অভিযোগগুলো অস্বীকার করতেন, এখন শওকত মোল্লা অভিযোগ অস্বীকার করছেন। মানে ভাবুন, একটা জিনিস মনে হচ্ছে জানেন তো, সময় কারও চিরদিন একই নাহি যায়। এই আরাবুল তিনি দলের মতো কি এজেন্সিরও অরুচি হয়ে পড়লেন নাকি?